হাসিল সুলতানা খানের কক্ষ হতে বেরিয়ে অস্থির মনে নিজ কক্ষে প্রবেশ না করে সোজা চলে যায় জাদুয়ার কক্ষের সম্মুখে। কোনো প্রকার জড়তা ছাড়া দরজা ঠেলে প্রবেশ করতেই দৃষ্টিতে পরিলক্ষিত হয় সেই চিরচেনা মায়াবী ঘুমন্ত মুখশ্রী, যাকে আপাত মস্তক দেখলে মনে হবে দুশ্চিন্তামুক্ত একটি বাচ্চা বিড়াল ছানা, যার বিচরণ এখন নিদ্রাতের রাজ্যে। হাসিল ধীর পায়ে জাদুয়ার সম্মুখে এগিয়ে গিয়ে অপলক দৃষ্টি নিবদ্ধ হাসিল ধীর পায়ে জাদুয়ার সম্মুখে এগিয়ে অপলক মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে ওঠে, কি অদ্ভুত তাই না? তোর জন্য আমি শান্তিতে রাতে ঘুমাতেও পারি না, আর তুই আমার ঘুম কেড়ে নিয়ে এই সময়কে নিশ্চিন্তে ঘুমাচ্ছিস। বলেই হাসিল দূরে দাঁড়িয়ে থেকে নিজ ডান হাত দ্বারা স্পর্শ না করে জাদুয়ার ওষ্ঠ বরাবর নিজের হাতের বৃদ্ধা আঙুল তাক করে বিনা স্পর্শিত স্লাইড করে বলল, খুব শীঘ্রই তুমি আমার হতে চলেছ। তোমার রন্ধ্রে রন্ধ্রে শুধুমাত্র এই তাসওয়ার আপনার হাসিলের বিচরণ থাকবে। বলেই হাসিল জাদুয়ার ওদের নিকটে এগিয়ে গিয়ে নিজ গ্রীবাদেশ জাদুয়ার কর্ণ বরাবর নুইয়ে হেসে বলল, ওয়েলকাম টু মাই ডার্ক লাইফ, গেট রেডি টু বি মাই প্রিজনার। কথাটি বলতেই অনাকাঙ্ক্ষিতভাবে হাসিলের মুঠোফোনটি বেঁচে ওঠে। ফোনের কর্কশ ধ্বনিতে জাদুয়া নিজ নিদ্রার রাজ্যে হতে ছিটকে বেরিয়ে নেত্রযুগল মেলে ধরে ধরপড়িয়ে উঠে বসে আশেপাশে কিছু সন্ধান করতে লেগে পড়ে। কিন্তু আফসোস, তেমন কিছুই পরিলক্ষিত হলো না জাদুয়ার নেত্রে। কিন্তু কেন যেন তার মনে হচ্ছে এতক্ষণ যাবৎ কোনো ভয়ঙ্কর নজর তার উপর পড়েছিল। তেমন কোনো কিছু দৃষ্টি পরিলক্ষিত না হওয়ার দরুন আর না ঘুমিয়ে জাদুয়া আয়তুল কুরসি পরে নিজ বুকে ফু দিয়ে চলে যায় ওয়াশরুমে ফ্রেশ হতে। অন্যদিকে হাসিল জাদুয়ার কক্ষ হতে বেরিয়ে নিজ কক্ষে প্রবেশ করে মুঠোফোনটি রিসিভ করে বলল, ধরেছিস? জি ভাই। ভাই, লোকটি মনে হয় কথা বলতে পারে না। আচ্ছা, আমি আসছি। বলেই হাসিল ক্ষত হওয়া হাতে কোনো প্রকার মেডিসিন বা ব্যান্ডেজ না করেই ফ্রেশ হয়ে ব্ল্যাক স্যুট পরে বেরিয়ে পড়ে সুলতানা ভিলা হতে। সাব্বিরকে সঙ্গে নিয়ে রওনা হয় কাঙ্ক্ষিত গন্তব্যস্থলের উদ্দেশ্যে। হাসিলের গাড়িটি আবারও এসে থামে ভয়ঙ্কর সেই অন্ধকারাচ্ছন্ন অরণ্যের সামনে। সাব্বির বুঝে উঠতে পারে না কেন হাসিলকে এই ভুতুড়ি শেওলা পড়া বাড়িটিতেই যেতে হবে। সাব্বির আফসোসের সহিত হাসিলের পানে চেয়ে বিড়বিড়িয়ে বলে ওঠে, বেটা বজ্জাত, তোর কি মনে হয় মানুষকে মারার সাহস আছে বলে ভূতকেও মারতে পারবো নাকি? এই পুরো জায়গাটা দেখলেই তো মনে হয় ভূত প্রেতের সুখের সংসার চলেছে, আর তুই বারবার তাদের প্রেমের সংসারে বাধা প্রদান করতে চলে আসিস। আসিস, আমাকে সঙ্গে নিয়ে আসিস। কি করেছে বলি, এই বাড়িতে প্রবেশ করতে গিয়ে কতবার যে আমার রুহ ঠেলে ঠুলে বের হয়ে আসতে চেয়েছিল, তার কোনো ইয়াত্তা নেই। সাব্বিরের এহেন উদ্ভট চিন্তার মধ্যেই তারা পৌঁছে যায় কাঙ্ক্ষিত গন্তব্যে, যেখানে অর্ধমৃত অবস্থায় পড়ে আছে এক ব্যক্তি। হাসিল লোকটির নিকটে পৌঁছাতেই নিভু নিভু নেত্র মেলে চায় হাসিলের পানে। তখনই সেখানে উপস্থিত একটি ছেলে বলে ওঠে, এত মার মেরেছি তারপরেও মুখ থেকে একটাও কথা বের করেনি। ভাই, আমার মনে হয় এ সত্যি লোকটি কথা বলতে পারে না। ছেলেটির কথা শুনে হাসিল অর্ধমৃত লোকটির সামনে হাঁটু ভাঁজ করে বসে ছেলেটির উদ্দেশ্যে বলে, গিভ মি দ্য হ্যামার। হাসিলের হুকুম পাওয়ার সাথে সাথেই ছেলেটি হ্যামারটি হাসিলের হাতে দেওয়ার সাথে সাথেই হাসিল মাটিতে পড়ে থাকা লোকটার হাত শক্ত করে মাটিতে চেপে ধরে একের পর এক আঘাত করতে থাকে হাতের পৃষ্ঠে। লোকটি ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে আকস্মিকভাবে ও মা গো বলে চিৎকার করে ওঠে। লোকটি ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে আকস্মিকভাবে উমাগো বলে চিৎকার করে ওঠে। লোকটির চিৎকারে সেখানে উপস্থিত সকলে তৎক্ষণাৎ অবাক নেত্র তাক করে লোকটির পানে। কারণ মূলত তারা এখন যাবৎ যাকে বাক শক্তিহীন ভেবেছে সে হঠাৎই তার জবান খুলেছে। বিষয়টি হাস্যকর নয় কি?
অবশ্যই বিষয়টি হাস্যকর। ওই যে কথাই আছে না, বাপেরও বাপ আছে, ঠিক তেমনই এতক্ষণ যাবৎ তারা যা করতে না পেরেছে তা করে দেখিয়েছে তাসাওয়ার আবরার হাসিল নামক পুরুষটি। তাই বলা শ্রেয়, শুধু শুধু তাকে দ্য লিডার অফ মাফিয়া আখ্যায়িত করা হয় না। লোকটির জবান খুলতেই হাসিল নিজ মুখে কুটিলতার হাসির রেখা ফুটিয়ে তুলে গর্জে উঠে প্রশ্ন করলো, Tell me, who are you? Who told you I made an accident in my car? Who sent you to kill me? হাসিলের সিংহের ন্যায় গর্জনে কেঁপে ওঠে লোকটি। ভয়ার্থক কাঁপা কাঁপা কণ্ঠে বলল, বিশ্বাস করুন, আমি জানি না কিভাবে জানো আমার ট্রাকের ব্রেক ফেল হয়ে যায়, তাই নিয়ন্ত্রণ হারিয়ে আপনার গাড়িতে গিয়ে ধাক্কা লাগে। আমি ইচ্ছে করে করিনি, বিশ্বাস করুন, কেউ আমাকে পাঠায়নি আপনাকে মারতে, সব কিছু একটা অ্যাক্সিডেন্ট মাত্র। আমাকে ছেড়ে দিন, আমি ওয়াদা করছি এরকম ভুল আর দ্বিতীয়বার হবে না। লোকটির কড়া প্রত্যুত্তরে হাসিল উচ্চস্বরে হেসে উঠে সেখানে উপস্থিত একটি ছেলেকে উদ্দেশ্য করে বলল, রকি, ট্রাকটা কি ব্রেক ফেল করেছিল? হাসিলের করা প্রশ্নের প্রত্যুত্তরে রকি নামের ছেলেটি বলল, না ভাই, আমরা ভালো করে চেক করেছি, সেখানে থেকে বুঝেছি ব্রেকের কোনো সমস্যা ছিল না। রকির প্রত্যুত্তরে মাটিতে পড়ে থাকা লোকটি প্রচন্ড ভয়ে আমতা আমতা শুরু করে। তখনই হাসিল গর্জে উঠে আবার প্রশ্ন করে, এখনো সময় আছে, বলে দে কে পাঠিয়েছে তোকে। হাসিলের ভয়ঙ্কর গর্জনেও লোকটির নীরবতাকেই সন্ধি করে। লোকটির এহেন দুঃসাহসিকতায় হাসিল উচ্চ শব্দে হেসে উঠে বলে, প্রভু ভক্তি, গ্রেট, বাট ইউ নো হোয়াট, আমি জানি কি করে তোদের মতো ভক্তদের মুখ থেকে কথা বের করতে হয়। বলেই হাসিল রকিকে উদ্দেশ্য করে নিজ হাত বাড়িয়ে বলে, নোজ প্লেয়ার্স। হাসিলের কথা শেষ হওয়ার সাথে সাথেই ছেলেটি হাসিলের হাতে নোজ প্লায়ার্স এগিয়ে দেয়। হাসিলের হাতে নোজ প্লায়ার্স পরিলক্ষিত করে সাব্বির চমকিত হয়ে ভাবতে থাকে এটা দিয়ে কি হবে। সাব্বিরের ভাবনার মাঝেই নিজ কর্ণকুহরে প্রতিধ্বনিত হয় বীভৎস এক চিৎকার। সেদিকটাই তাকাতেই সাব্বিরের আঁখি যুগল নিজ কঠোর হতে বেরিয়ে যাওয়ার উপক্রম। চক্ষু দুটি মার্বেলের ন্যায় অবাকতার বড় আকার ধারণ করেছে। হাসিল নিজ হাতে প্লায়ার্স নিয়ে মাটিতে পড়ে থাকা লোকটির এক হাতের সবগুলো নখ এক এক করে টেনে তুলছে আর শক্ত কণ্ঠে প্রশ্ন করছে, Tell me, who is your boss? এই মুহূর্তে হাসিলের মুখমণ্ডল কারো দৃষ্টিতে পরিলক্ষিত হলেও কেউ বলতে পারবে না হাসিল কি ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে। সাবিরের চিন্তার মাঝেই লোকটি চিৎকার করে কান্নারত কণ্ঠে বলতে থাকে, স্যার, আমাকে মাফ করে দিন, বিশ্বাস করুন, আমাকে কেউ পাঠায়নি। লোকটির বলা কথাই হাসিল ভয়ঙ্করভাবে ক্রোধান্বিত হয়ে নিজের এক হাতে লোকটির মাথার চুল শক্তভাবে মুষ্টিবদ্ধ করে চিৎকার করে বলে, তোকে মাফ করে দিব। আর এই তাজুর আপনার হাসিলের শরীরের বিন্দু পরিমাণ আঘাত লাগলেও সে কাউকে ছাড়ে না। আর সেখানে তুই তো আমার রুহতে আঘাত হয়েছিলি। তাহলে বল, কি করে তোকে ছেড়ে দে? ছেড়ে দেওয়া তো দূরের কথা, এক সেকেন্ডের জন্য আমি তোকে শান্তিতে থাকতে দেব না। বাট আই সোয়ার, তুই যদি বলে দিস কে তোর বস, তাহলে আমি তোকে বেশি কষ্ট না দিয়ে মুক্তি দিয়ে দেব। হাসিলের গর্জনেও লোকটির নিজ মনোব্রত অটল থাকে। এমত অবস্থায় হাসিল মুখে কুটিল হাসির রেখা টেনে বলে, নট ব্যাড। বলেই উপস্থিত ছেলেদের উদ্দেশ্যে বলে, একে এতটাই টর্চার কর যাতে সহ্য করতে না পারি সবকিছু বলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর অবশ্যই খেয়াল রাখবে এত সহজে যেন এর মৃত্যু না ঘটে। বলেই হাসিল বেরিয়ে যায় সেখান থেকে। সাব্বিরও হাসিলের পিছু পিছু যেতে যেতে হাসিলের পানে চেয়ে থেকে চিন্তা করে, হাসিল, আমি জানি না তোর এই উন্মাদনা ঠিক কতটা যুক্তিযুক্ত, কিন্তু আমার ভয় হয় তুই তোর এই অতিরিক্ত উন্মাদনার জন্যই না
জাদুয়াকে হারিয়ে ফেলিস। কাশ আমি তোকে মুখের উপর কথাগুলো বলতে পারতাম। হাসিলের গাড়ি এসে থামে সুলতানা ভিলার সামনে। ফিরতে ফিরতে প্রায় অনেকটাই রাত হয়ে গেছে। হাসিল গাড়ির মধ্যেই অবস্থান করে সাব্বিরের উদ্দেশ্যে কণ্ঠনালী ঝেড়ে গম্ভীরভাবে শুধায়। সাব্বির, কাল প্রভাত হতে আমার ফ্ল্যাটে কাজিনে উপস্থিত থাকবে। হাসিলের বলা ধ্বনি সাব্বিরের কর্ণকুহরে পৌঁছাতেই অবিশ্বাসের ন্যায় নিজ কর্ণগহ্বরের কনিষ্ঠ আঙুল দ্বারা ভালোভাবে খুঁচিয়ে হাসিলের দিকে নিজ কর্ণ ঝুঁকিয়ে সাব্বির বলে ওঠে। কি বলছিলি? কি বলছিলি আবার বলতো। আমি মনে হয় কিছু ভুল শুনেছি। সাব্বিরের এহেন আচরণে হাসিল বিরক্ত হয়ে ফের শুধায়। তুই ভুল শুনিস নি। আমি তোকে কাজিনে উপস্থিত থাকতে বলেছি আমার ফ্ল্যাটে। হাসিলের প্রত্যুত্তরে সাব্বির অবাকের সপ্তম আসমানে পৌঁছিয়ে প্রশ্ন করে। কেন? বিয়ে করব। নির্বিঘ্ন প্রত্যুত্তর হাসিলের জবাবে সাব্বির সপ্তম আসমান থেকে টুপ করে নিচে পড়ে গিয়ে ভয়ার্ত কণ্ঠে বলে। ভাই তোর এই মুহূর্তে কাজিনা ডক্টর প্রয়োজন। চল ডক্টরের কাছে যাই। হোয়াট রবিশ, কি বলতে চাচ্ছিস তুই? হাসিলের প্রশ্নে সাব্বির তড়িৎ গতিতে গাড়ি থেকে বের হয়ে ঘুরে ঘুরে হাসিলকে নিজেকে দেখিয়ে বলে। দেখ, ভালো করে দেখ, আমি একজন পুরুষ। কোনো অ্যাঙ্গেল দিয়ে আমাকে মহিলা লাগে না। তাহলে তাহলে কি করে তুই আমাকে বিয়ে করবি? তাই আমার মনে হচ্ছে তোর মাথার নাট বল্টুতে কোনো সমস্যা হয়েছে। সাব্বিরের প্রত্যুত্তরে হাসিল হনহনিয়ে গাড়ি থেকে বের হয়ে সাব্বিরের পশ্চাৎদেশ বরাবর সজোরে এক লাথি বসিয়ে দেয়। হাসিলের লাথ খেয়ে সাব্বির নিজ পশ্চাৎদেশে হাত টলতে টলতে বলে। মারলি কেন? সাব্বিরের প্রশ্নে হাসিল তেতে উঠে বলে। সত্যি করে বলতো, তোর ব্রেন মাথায় আছে নাকি হাঁটুতে নিয়ে ঘুরিস? ইডিয়েট, আমি তোকে বিয়ে করতে যাবো কেন? তাহলে আমি কাল জাদুয়াকে বিয়ে করছি। হাসিলের প্রত্যুত্তরে সাব্বির অবাক হয়ে বলে। আমি এটা শুনে অনেক খুশি হয়েছি। ফাইনালি তুই নিজের জীবনে কাউকে সামিল করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিস। কিন্তু নিজ ফ্ল্যাটে কেন বিয়ে করবি? সবার সামনে নয় কেন? সাব্বিরের প্রশ্নে হাসিল ক্ষিপ্ত হয়ে বলল। সাব্বির, আমি কৈফিয়ত দেওয়া পছন্দ করি না, সেটা তুই খুব ভালো করে জানিস। তাই যেটা করতে বলেছে শুধু সেটা কর। বলেই হাসিল পা বাড়ায় সুলতানা ভিলার উদ্দেশ্যে। তখনই বিপরীত দিক থেকে সাব্বির আবার বলে ওঠে। ঠিক আছে, আমি তোকে আর কোনো প্রশ্ন করব না। শুধু এইটুকু বল, তোর বিয়ের সিদ্ধান্তের ব্যাপারে জাদুয়া জানতো? না। ভাবলেশহীনভাবে প্রত্যুত্তর করে হাসিল। হাসিলের প্রত্যুত্তরে সাব্বির চিন্তিত হয়ে বলে। হাসিল, তুই জাদুয়ার অনুমতি ছাড়া কি করে ওকে জোর করে বিয়ে করতে পারিস? কে বলেছে তোকে আমি ওকে জোর করে বিয়ে করব? ও কোনো প্রকার জোরাজোরি ছাড়া স্বেচ্ছা আমাকে বিয়ে করবে। আফটার অল, মিসেস খানকে যে আমার হারাতেই হবে। হাসিলের বলা প্রতিটি বাণী সাব্বিরের মস্তিষ্ক বরাবর গিয়ে আঘাত ঠিকই হানছে, কিন্তু বোধগম্য কিছুই হচ্ছে না। অবুঝের ন্যায় শুধু ফাল ফালিয়ে তাকিয়ে আছে সাব্বির হাসিলের পানে। সাব্বিরের এহেন হালাত দেখে হাসিল গম্ভীর কণ্ঠে বলল। তোর এই গোবরওয়ালা মাথায় বেশি চাপ প্রয়োগ না করে যা করতে বলেছে তাই করিস। বলেই হাসিল চলে যায় নিজ কক্ষের উদ্দেশ্যে। সাব্বির হতবিহ্বলের ন্যায় খানিকক্ষণ তাকিয়ে থেকে চলে যায় নিজ গন্তব্যে। রাত্রি প্রায় অনেকটাই গড়িয়েছে, যার দরুন সুলতানা ভিলার প্রত্যেকটি প্রাণীর বিচরণ চলছে নির্জার রাজ্যে। স্নিগ্ধ এই গভীর রজনীতে নির্জাদের আনাগোনা নেই আজ জাদুয়ার আখিদয়ে।
কারণ হিসেবে মূলত দায়ী করা যায় অপরাহ্নের ঘুমকে আর তার ওই ছোট্ট মস্তিষ্কে বিচরণকারী চিন্তাকে। আজকের ঘটে যাওয়া ঘটনাগুলো জাদুয়া চেয়েও নিজ মস্তিষ্ক হতে বের করতে কোনো মতেই সক্ষম হচ্ছে না। বারংবার তার নেত্রে পরিস্ফুটিত হচ্ছে হাসিলের করা অযাচিত স্পর্শগুলো। এই প্রথম কোনো পুরুষ জাদুয়াকে আগলে নিয়েছে তার বক্ষপিঞ্জরে। এই প্রথম কোনো পুরুষ ছুঁয়ে দিয়েছে জাদুয়াকে। কিন্তু এটা তো পাপ, ঘোর অপরাধ। পর পুরুষের ছোঁয়াতে কি অপবিত্র হয়ে যায়নি জাদুয়া? তার তো এখন অঝরে অশ্রু বিসর্জনের দেওয়ার কথা, কিন্তু সে কেন দিচ্ছে না? কেন ওই তিক্ত পুরুষের স্পর্শগুলোতে কোনো অপবিত্রতা খুঁজে পাচ্ছে না জাদুয়া? কেন জাদুয়ার ওই নির্দয় পুরুষের বক্ষে নিজেকে সবচেয়ে সুরক্ষিত মনে হয়েছে? কেন মনে হয়েছিল এই পুরুষটি জাদুয়ার রক্ষা কবচ? এই সকল চিন্তা ভাবনার দরুন নিদ্রাদের সাথে সন্ধি করতে পারছে না জাদুয়া। যদিও তারা সবাই ঠিক করেছিল সোহানার বিয়ের আগ অবধি সকলে একসাথে ঘুমোবে, কিন্তু আজকের অনাকাঙ্ক্ষিত ঘটনার দরুন সকলের অবস্থান নিজ নিজ কক্ষে। নির্ঘুম জাদুয়া কোনো মতেই নিদ্রাদের সাথে সাক্ষাৎ করতে না পেরে মঞ্জিল হিসেবে ঠিক করে স্নেহার কক্ষ। উদ্দেশ্য অনুযায়ী জাদুয়া নিজ কক্ষ হতে বের হতেই অনাকাঙ্ক্ষিতভাবে ধাক্কা লেগে যায় কারো সহিত। মুখ তুলে তাকাতেই নেত্রে পরিস্ফুটিত হয় ভুরকুটি করে তাকিয়ে থাকা গোমরা মুখ হাসিলকে, যার দর্শন পাওয়ার সাথে সাথে ভয়ে নিজ আখিদ্বয় নইয়ে নেয় জাদুয়া। আমতা করে বলে ওঠে, সরি ভাইয়া, আমি খেয়াল করিনি। গম্ভীর কণ্ঠে বলল হাসিল। ইডিয়েট, চোখ কি হাতে নিয়ে ঘোরো? এভাবে চললে তো তোমার জন্য কেউ শান্তিতে হাঁটতেও পারবে না। হাসিলের প্রত্যুত্তরে জাদুয়া ভয় পেয়ে সিটিয়ে গিয়ে মনে মনে আওড়ায়, কিন্তু আমি তো এখনো হাঁটা শুরুই করিনি। আমি তো দরজা দিয়ে বের হতে যাচ্ছিলাম, উনি তো আমার দরজার সামনে দাঁড়িয়ে আছেন। কথাটি মনে মনে আওড়াতেই জাদুয়ার মনে একটি প্রশ্ন উকি দিল। আচ্ছা, এটা তো আমার রুমের দরজা, উনি এখানে কি করছেন? উনি কি ভুলে এখানে চলে এসেছেন? তাহলে ওনারও ভুল হয় তবে। মনে মনে কথাটি চিন্তা করে যখনই জাদুয়া বলতে যাবে আপনি ভুল রুমে চলে এসেছেন, তখনই জাদুয়ার দৃষ্টিতে পরিলক্ষিত হয় হাসিলের বিভৎস ক্ষত হওয়া হাতটি। আতঙ্কিত হয়ে জাদুয়া হাসিলের হাতটি ধরে বলে ওঠে, ভাইয়া, আপনার হাতের অবস্থা তো অনেক খারাপ, আপনি এখনো মেডিসিন লাগাননি কেন? বলেই জাদুয়া হাসিলের দিকে তাকাতেই হাসিলকে ব্রু কুচকে জাদুয়ার পানে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে জাদুয়া হাসিলের হাতটি ছেড়ে দিয়ে ভীতু কাঁপা কাঁপা কণ্ঠে বলে, সরি ভাইয়া। জাদুয়ার এহেন আচরণে হাসিল বিরক্ত হয়ে বলল, কি বললে? সরি। না, এর আগে কি? সরি বলার আগে কি লাগানোর কথা বলেছিলে? হাতে মেডিসিন কেন লাগাননি? এটা শান্ত কণ্ঠে বলল হাসিল। জাদুয়াকে একবার ভালো মতো পরখ করে হাসিল নিজ মুখে একটা বাঁকা হাসির রেখা ফুটিয়ে তুলে বলল, আচ্ছা বলো তো, আমার হাতের এই হালত কেন হয়েছে? হাসিলের প্রশ্ন জাদুয়া কিছুক্ষণ চুপ থেকে ভয় ভয়ে বলল, অ্যাবসলিউটলি কারেক্ট। কার জন্য আঘাত করেছে? আমার জন্য। তাহলে কার জন্য আমার হাতের অবস্থা হয়েছে? আমার জন্য। সো আমার হাতে মেডিসিন কে লাগাবে? আমি। কথাটি বলেই জাদুয়া চমকিত নয়নে তাকালো হাসিলের পানে। নিজের অজান্তে এটা কি বলে ফেললো জাদুয়া? তখনই হাসিল গম্ভীর স্বরে আবার বলল, তাহলে লাগিয়ে দাও মেডিসিন। হাসিলের প্রত্যুত্তরে জাদুয়া ভয় ভয়ে বলল, আমি কি করে আপনাকে মেডিসিন লাগিয়ে দিব? আমি পারবো। সম্পূর্ণ কথা বলার পূর্বেই হাসিল নিজ গভীর স্বরে বলল, কাম উইথ মি।
বলে হাসিল পদচারণ ফেলে নিজ কক্ষে যাওয়ার উদ্দেশ্যে। তখনও জাদুয়া স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে সেই একই জায়গায়। সে বুঝতে পারছে না এখন তার কি করা উচিত। জাদুয়াকে এভাবে মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকতে দেখে গর্জে উঠে হাসিল আবার বলল, I said come with me. হাসিলের এহেন গর্জনে জাদুয়া ভয়ে দিক বেদিক শূন্য হয়ে নিজ পদযুগল চালায় হাসিলের সাথে তার কক্ষে যাওয়ার উদ্দেশ্যে। ভয়ে ভয়ে হাসিলের কক্ষে প্রবেশ করতে জাদুয়ার চক্ষু চরক গাছ হয়ে যায়। কারণ মূলত হাসিলের কক্ষের সৌন্দর্যতা। সুলতানা ভিলার সকল কক্ষ হতে হাসিলের কক্ষটি সম্পূর্ণই ভিন্ন। জাদুয়া মুগ্ধ নেত্রে কক্ষটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। তখনই হাসিল বলে ওঠে, ওখানে বাপাসের ড্রয়ারে। হাসিলের কণ্ঠ কর্ণকুহরে পৌঁছতেই নিজ মুগ্ধতার রেশ কাটিয়ে তাকিয়ে থাকে হাসিলের দিকে। সে মূলত বুঝতে সক্ষম হচ্ছে না হাসিল ঠিক কিসের কথা বলছে। তখনই হাসিল আবার বলল, ফার্স্ট এড বক্স ওখানে। এবার জাদুয়া বুঝতে পেরে হাসিলের দেখানো স্থান থেকে ফার্স্ট এড বক্সটি নিয়ে হাসিলের সম্মুখে এসে দাঁড়ায়। হাসিল জাদুয়াকে নিজ খাটে বসিয়ে একটি চেয়ার টেনে নিজেও জাদুয়ার সম্মুখে বসে নিজ হাত বাড়িয়ে দেয় জাদুয়ার দিকে। হাসিলকে হাত বাড়াতে দেখে জাদুয়ার নেত্র তুলে তাকায় হাসিলের দিকে। তাকাতেই নয়নে নয়ন মিলিত হয়। অস্থিরতায় ঘিরে থাকা দুটি চিত্তের সঙ্গে সঙ্গে জাদুয়া নেত্র নামিয়ে ফেলে। কেমন যেন অস্থির লাগছে তার। তখনই হাসিল বলে ওঠে, কি হলো, মেডিসিন লাগাবে না? হাসিলের বাণী কর্ণে প্রতিধ্বনিত হতেই জাদুয়া নিজ অস্থিরতা কাটিয়ে কাঁপা কাঁপা হাতে হাসিলের হাতটি নিয়ে নেয় নিজ হাতের অন্তরালে। জাদুয়ার হাতের ছোঁয়া নিজ হাতে অনুভূত হতেই কেমন অদ্ভুত কম্পনের সৃষ্টি হয় হাসিলের সর্বাঙ্গে। ফলস্বরূপ কেঁপে ওঠে জাদুয়ার হাতের অন্তরালে থাকা হাতটি। হাসিলের হাতের কম্পন জাদুয়া পরিলক্ষিত করতেই বলে ওঠে, সরি, আপনি বোধহয় ব্যথা পাচ্ছেন। আমি হালকা হাতে ধরেছি। হাসিল কি আদৌ শুনল সে বাণী? সে তো মুগ্ধ নয়নে তাকিয়ে আছে তার সামনে থাকা সদ্য কলি থেকে ফুটে ওঠা স্নিগ্ধ মোহনীয় ফুলটির দিকে। জাদুয়া নরম হাতে মেডিসিন লাগানোর সময় হাসিলের ক্ষতবিক্ষত হওয়া হাতটি দৃষ্টিতে পরিলক্ষিত হতেই কোমল মনের অধিকারিণীর নয়ন হতে গড়িয়ে পড়ে এক ফোঁটা অশ্রুকণা। ঘোরে বিভোর বিমোহিত হাসিল জাদুয়ার অশ্রুসিক্ত নয়ন থেকে ঘোরে বিভোর মোহিত হাসিল জাদুয়ার অশ্রুসিক্ত নয়ন দেখে বশীভূতর ন্যায় নিজ হাত বাড়িয়ে দেয় জাদুয়ার অশ্রু গড়িয়ে পড়া আদলে। নিজ আদলের শক্ত হাতের ছোঁয়া পেতেই অশ্রুসিক্ত নয়ন তুলে তাকায় শক্ত হাতের মালিকের পানে। ফের নয়নে নয়ন মেলে। ফলস্বরূপ মোহগ্রস্তের ন্যায় হাসিল মনে মনে বলে ওঠে, ওকে মায়াবতী কন্যা, তোর নয়ন হতে কেন ছোট অশ্রুর বন্যা? কি দেখছিস তুই ওই দুটি কাজল ডাঙা হরিণী চোখে? বিষাক্ত প্রণয়ের আসক্তি ছড়িয়েছিস তুই এই হৃদয়হীনের বুকে। যত দেখি তত ভাবি কি আছে তাহাতে, কেন কম্পন অনুভূত হয় তারই অবুধ চাহনিতে। পবিত্র তুই, সন্ধ্যা প্রদীপ তুই, স্নিগ্ধতায় ভরা তোর সর্বকায়া। হায় আফসোস, তোর স্নিগ্ধ পবিত্রতে পুরো চাক হিংস্র হৃদয়হীনের ছায়া।